এই ভিডিও দেখে তুমি যদি বিভীষণের প্রতি মেঘনাদ বুঝতে না পারো, তাহলে ধরে নিতে হবে তোমার ব্রেন কম। তোমার একটা নিউরোলজিস্ট দেখাইতে হবে, তোমার ব্রেন কীভাবে বাড়া যায় ওইটা নিয়ে কাজ করাইতে হবে, অথবা ব্রেন, আমরা তো জিনিয়াস, আমাদের থেকে ব্রেন কিছু তোমাকে দিয়ে দিতে হবে। কারণ এটা হচ্ছে রহিমুল্লাহ স্যারের স্ট্র্যাটেজি। এটা পৃথিবীর কোনো ইউটিউব, কোনো ফেসবুক, কোনো লেকচারে নাই। যেই সিস্টেমে রহিমুল্লাহ স্যার এই বিভীষণের প্রতি মেঘনাদে এক ক্লাসে আমাদেরকে মুখস্থ করা দিয়েছে, সেটাই তোমাকে এখন দেখাচ্ছি। তোমার জন্য আমার থেকে আবার একটু খাতা কলম নিতে হইলো আর কি। এটা এটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, তাহলে তুমি আগে বুঝতে পারবা। বিভীষণের প্রতি মেঘনাদ, এই এই পুরো এটা হচ্ছে একটা কাব্য, মাইকেল মধুসূদন দত্তের। এটা হচ্ছে মেঘনাদবধ কাব্যের একটা অংশ। এটা অনেকগুলো কবিতা আছে, 60-70টা কবিতা আছে, মনে হয় বিশাল বিশাল কবিতা। মানে পুরোটা হচ্ছে মনে হয় 60-70টা কবিতার মতো হবে। ওখানের একটা অংশ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আচ্ছা, এই কবিতায় দুটো অংশ, একটা হচ্ছে দুইটা রাজ্যর কথা আছে, একটা হচ্ছে লঙ্কা রাজ্য আর একটা হচ্ছে অযোধ্যা রাজ্য। দেখা যাচ্ছে আশা করি, একটা হচ্ছে লঙ্কা আর একটা হচ্ছে অযোধ্যা। লঙ্কা রাজ্যের রাজার নাম হচ্ছে রাবণ। এগুলো হচ্ছে মূল চরিত্রগুলো, এগুলো মনে রাখতে হবে। আমি তোমাকে আগে ছবিটা পাঠিয়ে দিছি, ছবিটা তুমি তোমার মতো করে ওখানে লিখে নিবে খাতায়, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে লঙ্কা রাজ্যের রাজার নাম হচ্ছে রাবণ, তার মা হচ্ছে নিকোষা, বুঝছো? তার মা হচ্ছে নিকোষা। এই নামগুলো অনেকবার আসবে পরে। রাবণের ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ, আরটার নাম হচ্ছে বিভীষণ, আরটার নাম হচ্ছে বোনের নাম হচ্ছে শূর্পণখা, আর রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ। মেঘনাথের অনেকগুলো নাম আছে, এগুলো পরে আসতেছে। তাহলে এটা একটা সাইড গেলো, এটা হচ্ছে লঙ্কা রাজ্য। আর একটা সাইড এটা হচ্ছে অযোধ্যা রাজ্য। অযোধ্যা রাজ্যের রাজার নাম হচ্ছে দশরথ। দশরথের স্ত্রী, এখানে দশরথের ভাই ছেলে কোনো কিছু, ছেলে আসবে পরে, আগে স্ত্রী। তিনটা বউ, তৎকালীন রাজাদের তো অনেকগুলো বউ থাকতো। প্রধান তিনটা বউ, একটা নাম হচ্ছে কৌশল্যা, আরেকটার নাম হচ্ছে কৈকেয়ী, আরেকটার নাম হচ্ছে সুমিত্রা। কৌশল্যার ফলার নাম হচ্ছে রাম। রাম হচ্ছে এখানে মূল চরিত্র। রামকে হচ্ছে এই অযোধ্যা রাজার সবাই তাকে কি করে, রেসপেক্ট করে, এবং সে হচ্ছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল তখন। আর কৈকেয়ীর ছেলের নাম হচ্ছে ভরত। সুমিত্রার দুই ছেলে, একটার নাম হচ্ছে লক্ষণ, একটার নাম হচ্ছে শত্রুঘ্ন। তাহলে অযোধ্যা রাজ্য এটাও ঠিক আছে, লঙ্কা রাজ্য এটাও ঠিক আছে। ঝামেলাটা কোথায়? ঝামেলা এই বিভীষণের প্রতি মেঘনাদ টেকনাদ এত কিছু কেন আসতেছে? ঝামেলা শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে নারী। নারী ছাড়া কোনো ঝামেলা নাই। পুরো রাজ্য এই নারীর জন্য, কত রাজ্যের রাজত্ব চলে গেল, কত রাজ্যের সিংহাসন চলে গেল, এগুলো বলা যায় না। আচ্ছা, যাই হোক, এই 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 পুরো ঘটনায় হচ্ছে, মানে ঘটনা শুরু হচ্ছে নারী দিয়ে। মনে করো দশরথ একদিন একটা যুদ্ধে গেছে। এই যুদ্ধে এটা দুই ধরনের কথা আছে, আমরা এক ধরনের কথা বলি। দশরথের জীবন বাঁচাইছে হচ্ছে কৈকেয়ী, মানে ওনার একটা স্ত্রী, এটা মেঝো স্ত্রী বলা যায়। দেখা যাচ্ছে লেখা, আশা করে। দশরথের জীবন বাঁচাইছে কে? কৈকেয়ী। এই জন্য রাজা স্ত্রীকে এটা প্রতিশ্রুতি দিছে যে তোমার দুইটা ইচ্ছা আমি পূরণ করব। কৈকেয়ী বলতেছে না, আমার আপাতত কোনো ইচ্ছা নেই, আমার যখন প্রয়োজন হবে বা যখন আমার ইচ্ছা হবে তখন আমি বলবো ইচ্ছাগুলো কী। তো ও কৈকেয়ী আর ইচ্ছাগুলো কী তখন বলে নাই, ওর ইচ্ছা কী এগুলো বলে নাই। দুইটা ইচ্ছা, এই যে দুইটা ইচ্ছা কী করবে? রাজা পূরণ করবে। এতটুকুতে যাচ্ছে। অযোধ্যার মতো যাচ্ছে, লঙ্কা রাজ্যের মতো যাচ্ছে। হঠাৎ একদিন রাজা দশরথ চিন্তা করলেন, তার তো বয়স হচ্ছে শেষ, যে কোনো সময় মারা টারা যেতে পারে। তার তার পছন্দের ছেলে ছিল হচ্ছে রাম। রাম হচ্ছে কার ছেলে? কৌশল্যার ছেলে। রাজার তিনটে স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। রাম হচ্ছে কার ছেলে? কৌশল্যার ছেলে, মানে প্রথম স্ত্রীর ছেলে। এবং রামকে সবাই কি করে, রেসপেক্ট করে। রাম দেখতে সুদর্শন, সে একজন যোদ্ধা ছিল, এই জন্য রামকে কি করে সবাই পছন্দ করে। তো রাজা চিন্তা করলো রামকে কি করবে, রাজা করবে, সিংহাসনের দায়িত্ব দিবে। তখন এই কৈকেয়ীর এক দাসী, মানে তখনকার রাজাদের তো অনেকগুলা কি ছিল, স্ত্রীদের অনেকগুলা কি চামচ থাকে বুদ্ধি দেওয়ার জন্য। কৈকেয়ীর এক দাসী কৈকেয়ীকে বুদ্ধি দিল যে মহারানী, আপনার তো রানী তো অনেকগুলা, যে মহারানী, আপনার ছেলে যদি রাজা না হয়, মানে ভরত যদি রাজা না হয়, আপনার ছেলে ভরতকে তো আসলে ভরত করে দিবে। কে করবে? রাম করে দিবে। মানে একটা বুদ্ধি ঢুকে দিল, খারাপ বুদ্ধি। কার মাথায়? কৈকেয়ীর মাথায়। তারপর কৈকেয়ী কী করলো, এমন একটা টাইমে দশরথের কাছে দুইটা ইচ্ছা চাইলো। দুইটা ইচ্ছা হচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে 14 বছরের জন্য রামকে কি করতে হবে, নির্বাসনে পাঠাইতে হবে। মানে এটা ওদের একটা ধর্মীয় আত্মত্যাগ বলা হয়, বা ওই সাধু সন্ন্যাসী যেগুলো আছে, এই 14 বছরের জন্য রামকে কোথায় পাঠাইতে হবে? নির্বাসনে পাঠাইতে হবে। আরেকটা ইচ্ছা হচ্ছে ভরতকে কি বানাইতে হবে? রাজা বানাইতে হবে।
এখন রাজা পড়ে গেছে মহা মুশকিলে, রাজা যাচ্ছে রামকে বানাইতে, আবার এদিকে কৈকেয়ীর ইচ্ছাগুলো পূরণ করতে হচ্ছে, দুইটা ইচ্ছা ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো মোটামুটি তখন কৈকেয়ী টেনশনে আছে, রাজা এই ইচ্ছেগুলো পূরণ করবে কিনা, খুব উদ্বিগ্ন, খুব টেনশনে আছে। তখন রাম গিয়ে বলতেছে মা, মানে মা ডাকতো আবার রাম, সবাইকে সম্মান করতো, কারণ এটা দ্বিতীয় স্ত্রী হলো, এটা মায়ের মতো। তো এই জন্য রাম যাই বলতেছে মা কী সমস্যা, আপনাকে এত টেনশনে দেখা যাচ্ছে কেন? তখন মা বলছে তোর বাবাকে বলছিলাম আমার দুইটা ইচ্ছা আছে, একটা ইচ্ছা হচ্ছে তোরা কোথায় পাঠাবো, 14 বছরের জন্য নির্বাসনে পাঠাবো, মানে তুই ধ্যান ধারণা করতে যাবি, আরেকটা হচ্ছে আমার ছেলে ভরতকে কী বানাবো, রাজা বানাবো। তো রাম বলতেছে এগুলো একটা ব্যাপার হইলো, এগুলো একটা কথা। তা আপনি যখন চাচ্ছেন সেটা অবশ্যই। রাম কী করছে, রাম বলছে আমি 14 বছরের জন্য কোথায় চলে যাব, ধ্যান ধারণা করতে চলে যাব। তো রাম রাজি হয়ে গেছে। এদিকে বাপের মন খারাপ, রাম রওনা দিছে। রামের সাথে তার স্ত্রী সীতা বলতেছে তোমার রাম গেলে আমি কেন যাবো না। সীতাও কি করছে, রওনা দিছে। কার সাথে? রামের সাথে। আবার এদিকে লক্ষণ বলতেছে আমার দাদা গেলে আমি কেন এখানে বসে থাকবো, আমার মা তো আমাকে সবসময় বলতো আমার দাদার সেফটি যা আছে সব কিছু কাকে করতে হবে, আমাকে দেখতে হবে। মানে এরা পারিবারিকভাবে সবাই ওভাবে বন্ডিং ছিল, এখানে ঝামেলা করে ফেলছে কই দাসী, মানে কৈকেয়ীর ওই সামজার বুদ্ধির কারণে এখানে ঝামেলাগুলো হচ্ছে। তো লক্ষণ বলতেছে না আমার দাদা গেলে আমিও যাব। তাহলে রামের স্ত্রী এবং লক্ষণ তিনজনকে কোথায় কোথায় গেছে? 14 বছরের জন্য নির্বাসনে তারা বিভিন্ন জায়গায় ছিল, চিত্রকূট, দণ্ডকারণ্য, এই জায়গাগুলো আলোচনা আসবে না, এখানে আলোচনা আসবে পঞ্চবটী। কারণ পঞ্চবটিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এটাতে আমরা পরে আসতেছি। তাহলে এখনও তো কোনো এখানে লঙ্কা রাজ্যের সমস্যা নাই। সমস্যাটা তাহলে আসতেছে কোথায়? সমস্যা আসতেছে হচ্ছে রাম যখন তার স্ত্রী সীতাকে নিয়ে কোথায় আসলো, এই পঞ্চবটী এলাকায়। পঞ্চবটী একটা জায়গায় প্রায় 13 বছর তখন ওরা নির্বাসনের মধ্যে আছে। রাম, সীতা এবং লক্ষণ তিনজন কোথায়? এই পঞ্চবটী একটা জায়গায় আছে। এই পঞ্চবটিটা পড়ছে হচ্ছে লঙ্কার একটা সাইডে পড়ছে এই জায়গাটা। তখন এই পঞ্চবটী এলাকায় ঘোরাফেরা করতেছিল এদিকে কি রাবণের বোন শূর্পণখা। রাবণের 2 ভাই 1 বোন, কুম্ভকর্ণ, বিভীষণ, আর বোন হচ্ছে শূর্পণখা। শূর্পণখা ঘুরতেছে কোথায়? পঞ্চবটী, মানে হচ্ছে লঙ্কার আশেপাশে ঘুরতেছে। তখন শূর্পণখা দেখছে কাকে? রামকে। শূর্পণখার থেকে রামকে পছন্দ হয়ে গেছে যে এই ফলা তো আমার লাগবে। তো তারপরে এই শূর্পণখা কী করছে, এই রামকে প্রস্তাব দিছে। আবার রাম তো এদিকে কি ম্যারিড সীতার সাথে। তো শূর্পণখার এই প্রস্তাব রাম প্রত্যাখ্যান করছে। এটা তারপর লক্ষণ এসে কি করছে, শূর্পণখার নাক আর কান কাটে দিছে। এটা নোট করতে হবে, নাক প্লাস কান কাটে দিছে কে? লক্ষণ কার সাথে? লক্ষণ হচ্ছে রামের ছোট ভাই। তারপর শূর্পণখা কী করছে, এখানে আবার রাজ্যে গিয়ে তার ভাই রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ সবাইকে এগুলো কেঁদে বুঝাইছে, ভাইয়া দেখো আমার নাক কান কাটি দিছে, এরকম। রাবণ তো মহাপায়ার, আমার বোনের নাক কান কে কাটলো। তারপর আবার কি করছে, আসছে এখানে। আসছে কেন? লক্ষণকে মারার জন্য। লক্ষণকে মারতে এসে দেখে গেল কাকে? সীতাকে। সীতা আবার খুব সুন্দর কি ছিল, সুন্দর মেয়ে ছিল। তো এখন রাবণ এসে আবার সীতাকে পছন্দ হয়ে গেছে, বুঝছো? এখানে মেয়ে যত সমস্যা আর কি। রাবণ এসে সীতাকে বলছে শালার এত সুন্দর মেয়ে, এই মেয়ে তো একমাত্র লঙ্কা রাজ্যের মধ্যে মানাবে, এই মেয়ে এখানে কি করতেছে? এত সুন্দর মেয়ে তো একমাত্র মানাবে কোথায়? লঙ্কা রাজ্যে। তো এখন এই সীতাকে তোলার একটা কি করতেছে, পরিকল্পনাটা করছে কিভাবে? রাবণ তো রাজা, লঙ্কা রাজ্যের রাজা। তারপর রাবণ কি করছে, মারিচ নামে একটা রাক্ষস, এই রাক্ষসকে একটা আকৃতি দিছে। কিসের আকৃতি? সোনার হরিণ ছদ্মবেশে কোথায় গেছে? এই পঞ্চবটী এখানে গেছে। গিয়ে রাম, লক্ষণ এবং সীতার আশেপাশে ঘুরতে সীতা এই কী করছে, হরিণটাকে দেখছে। দেখার পর হরিণটা পছন্দ হয়ে গেছে, সোনার হরিণ দেখতে তো পছন্দ হবে। তারপর সীতা রামকে বলতেছে আমাকে কি করো, এই হরিণটা আমাকে এনে দাও। তারপর রাম এই হরিণের পিছু ধরতেছে। হরিণটা কিন্তু কি মূলত ছদ্মবেশে আসছে, এটা মারিচ, একটা হচ্ছে রাক্ষস টাইপের। এই রাক্ষসটা পাঠাইছে কে? রাবণ। রাম হরিণের পিছু ধরতেছে। তখন কি করবে, আবার এদিকে লক্ষণ কোথায়? সীতার সাথে। তো সীতাকে তো কিন্তু তুলে নিতে পারতেছে না রাবণ, রাজায় তুলে নিতে পারতেছে না। এই জন্য মারিচ কী করছে, হাই লক্ষণ করে কি আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার পরে সীতা বলতেছে তোমার ভাইয়ের মনে কোনো সমস্যা হয়েছে, তুমি একটু, দাদার মনে সমস্যা হয়েছে, ওখানে একটু যাও। তারপর লক্ষণ কি করছে, লক্ষণ যাওয়ার আগে এরকম একটা দাগ দিয়ে গেছে, এরকম গোল জায়গার মধ্যে একটা দাগ দিয়ে গেছে, বলছে তুমি এই দাগের এদিকে আসবে না, এই দাগের ভিতর তোমাকে কেউ কিছু করতে পারবে না। তারপর তাইলে রাম আর লক্ষণ ওই হরিণের পিছু ধরতেছে,
সীতা এখানে আছে। এমন টাইমে একটা সন্ন্যাসীর ছদ্মবেশে এখানে কে আসছে, মানে ভিক্ষুকের ছদ্মবেশে আসছে হচ্ছে রাবণ। রাবণ এসে বলতেছে আমাকে, মানে ভিক্ষা টিক্ষা চাইছে, এই ধরনের আর কি, ভিক্ষা টিক্ষা চাইছে। তারপর সীতা ভিক্ষা দিতে চাচ্ছে, কিন্তু দাগের দিকে আসতে চাচ্ছে না। তুই আরে ভিক্ষা দিবি, তুই দাগেন ফার হয়ে যদি আরে ভিক্ষা না তুই গরব, তুমি ভিক্ষা দিবি হইলে ভিক্ষা। তারপর কি করছে, সীতা আসছে দাগ পার হয়ে, নিজে নিজে আসতে পারবে কিন্তু কেউ ওখানে ভিতরে ঢুকতে পারবে না। সীতা নিজ ইচ্ছায় দাগটা বাইরে হয়ে আসছে, বাইরে হয়ে আসার সাথে সাথে রাবণ কট সীতাকে নিয়ে গেছে কোথায়, লঙ্কায়। এদিকে এই দাদার ছোট ভাই লক্ষণ আর রাম এসে সীতাকে না দেখতে পেরে মোটামুটি কি গেছে, পাগল হয়ে গেছে। কিরে সীতা গেল কই, সীতারে খুঁজতেছে। এদিকে সীতাকে যে রাবণ তুলে নিয়ে যাচ্ছে এটা দেখছে, এদিকে আরেক মুরব্বী, এই মুরব্বীর নাম হচ্ছে জটায়ু, বুঝছো, এটা পক্ষীরাজ। এই জটায়ুর সাথে মোটামুটি যখন সীতাকে তুলে নিয়ে যাচ্ছে, ও তো সীতাকে চিনে, সীতা কি রামের স্ত্রী। সীতাকে যখন তুলে নিয়ে যাচ্ছে, রাবণের সাথে ওর একটা যুদ্ধ হয়ে গেছে, ছোটোখাটো যুদ্ধ। তো জটায়ুর বয়সে ছিল, ওর পাকনা মনে হয় কাটি দিয়ে মোটামুটি ও পরাজিত হয়ে গেছে। এতটুকুতে রাবণ তুলে নিয়ে গেছে, জটায়ু ওখানে পড়ে গেছে। এরা যখন খুঁজতেছে, দুই ভাই যখন সীতাকে খুঁজতে দুই ভাই বলতে আপন মায়ের দুই ভাই না, মনে করো রাম হচ্ছে প্রথম স্ত্রীর ছেলে, তারপর লক্ষণ হচ্ছে তৃতীয় স্ত্রীর ছেলে। তো ওরা ভাইয়ের মতোই, মানে সৎ ভাইয়ের মতোই আর কি। তো এরপরে এই জটায়ুর সাথে দেখা হয়ে গেলো এদের, কিরে তোমরা তো সীতাকে খুঁজতেছো, সীতাকে তো রাবণে তুলে নিয়ে গেছে। তো এরপর এরা কী করবে, এরপরে দেখা মিলল হনুমানের সাথে। হনুমান এটা একটা চরিত্র। হনুমান কি করছে, হনুমানের ভগবান ছিল হচ্ছে রাম, কিন্তু এটা হনুমান আবার রামকে চিনত না, বুঝছো। তারপর হনুমান এর সুগ্রীব ছিল বানর সাম্রাজ্যের রাজা সুগ্রীব, এর একটা বানর বাহিনী ছিল। এই বানর বাহিনী আর হনুমান এই দুজন মিলে সাহায্য করতেছে কাকে, রাম আর লক্ষণকে সাহায্য করতেছে সীতাকে খুঁজে বের করতে। তো এরা এই মানে তো এটা হিন্দুদের ধর্মীয় গ্রন্থ অনেকভাবে আছে, ওরা কী নৌকা টোকা আকাশপথে কী কতগুলো বানায় লঙ্কাতে আসছে। লঙ্কাতে এসে হনুমান ডিরেক্ট সীতাকে খুঁজে পাইছে। সীতাকে খুঁজে পাওয়ার পর রামের একটা আংটি সীতাকে দিছে, বুঝছো, নিকুম্বিলা যজ্ঞাগার আমরা এটাকে লঙ্কা রাজ্য ধরি। এইখানে লুকে রাখছিল, এই সীতাকে বেঁধে রাখছিল। সীতাকে এসে একটা আংটি দিছে, রাম তোমাকে আসতেছে নিয়ে যাওয়ার জন্য, তুমি টেনশন করিও না, একটা আংটি দিছে। এতটুকু আবার ধরা গেছে হনুমান যখন রাবণের কাছে ধরা গেছে, রাবণ দিছে ইচ্ছে করে একটা, মানে সেই করে একটা ফিটানি দিছে, হনুমানের লেজে আগুন ধরে গেছিল। এই লেজ দিয়ে সে পুরো লঙ্কা রাজ্যকে আগুন ধরা দিছে। এই জন্য একটা বলে না, লঙ্কা কাণ্ড, লঙ্কায় হনুমানের লেজ দিয়ে পুরো লঙ্কা রাজ্য জ্বলাই দেওয়া, এরকম একটা কথা আছে না, এই কথাটা আসছে এখান থেকে। এই হনুমানের লেজ দিয়ে লঙ্কা রাজ্যে মোটামুটি আগুন ধরা দিয়েছে। আগুন ধরা দেওয়ার পর মোটামুটি এখানে একটা খুবই যুদ্ধ অবস্থা এর মধ্যে আসছে। হনুমান সুগ্রীব বানর বাহিনী নিয়ে আসছে, রাম লক্ষণ এরা সবাই আসছে, এ পুরো বানরের একটা সেনাবাহিনী নিয়ে আসছে, বাহিনী বানায় আসছে লঙ্কা রাজ্য কী করার জন্য, দখল করে সীতাকে এখান থেকে কী করবে, সীতাকে এখান থেকে তুলে নিয়ে যাবে ওদের রাজ্যে। তো এরপর অনেকগুলো এখানে যুদ্ধের ঘটনা হচ্ছে। রাবণের অনেকে যুদ্ধ করতেছে, কুম্ভকর্ণ মারা গেছে। তারপর এই কুম্ভকর্ণ মারা গেছে, তার এখানে আরও অনেকগুলো ছেলে ছিল, মানে রাবণের আর অনেক ছেলে ছিল, মেঘনাদের ভাই আর কি, এগুলো মূল চরিত্র না। মেঘনাদের ভাই আতিকা, ত্রিশিরা, অক্ষয় কুমার এগুলোও মারা গেছে। রাবণের অনেক সৈন্য মারা গেছে। মারা যাওয়ার পর মেঘনাদ এখন এন্ট্রি হয়েছে। মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে, মেঘনাদের চাচা হচ্ছে বিভীষণ, রাবণের ভাই হচ্ছে বিভীষণ, রাবণের ভাই হচ্ছে কুম্ভকর্ণ, রাবণের ভাই হচ্ছে শূর্পণখা। তাহলে রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ। যদি রাবণের ছেলে যদি মেঘনাদ হয়, মেঘনাদের চাচা হচ্ছে বিভীষণ, মেঘনাদের ফুফি হচ্ছে সুপর্ণখা, মেঘনাদের চাচা হচ্ছে কুম্ভকর্ণ। তাহলে এখান কুম্ভকর্ণ মারা গেছে, সুপর্ণখা কোথায় আছে এটা ইয়াতে নাই। তারপর মেঘনাদ এন্ট্রি নিছে। মেঘনাদ হচ্ছে একজন বীর যোদ্ধা, মানে অনেক বড় একজন যোদ্ধা। তারপরে ও মেঘনাদ এন্ট্রি নিছে। মেঘনাদ আসছে কোথায়, নিকুম্বিলা যজ্ঞাগারে। নিকুম্বিলা হচ্ছে নিকুম্বিলা একটা দেবী, ওই দেবীর কী করতেছিল, ও একটা মানে পূজা টাইপের করতেছিল। এই পূজাটা করতে পারলে সে মোটামুটি সবাইকে কী করবে, সবাইকে মেরে ফেলতো, যুদ্ধ করতো। সে মোটামুটি অনেক সাহসী একজন বীর, এরকমই আছে ইয়াতে। তো এখানে যখন সে কী করতেছিল, পূজা করতেছিল, মানে একটা ধ্যানে বসছিল, তখন এখানে এন্ট্রি নিয়েছে হচ্ছে বিভীষণ। এই বিভীষণ কী করছে, রামের সাথে যোগাযোগ করছে। আবার এখানে একটা টুইস্টটা হচ্ছে বিভীষণ রাবণকে বলতেছে আপনি আরেকজনের স্ত্রীকে তুলে আনছেন, এটা তো ঠিক না, এটা উচিত না, এইভাবে করে ওদের মধ্যে একটা কি ক্ল্যাশ হয়েছে, বিভীষণ আর রাবণের মধ্যে ক্ল্যাশ হয়েছে। ক্ল্যাশের পরে
বিভীষণ কী করছে, যোগ দিছে রামের দলে। দেখছো, এই বিভীষণ হচ্ছে যোগ দিছে রামের দলে। আবার বিভীষণের ভাইপুত হচ্ছে মেঘনাদ। মেঘনাদ কোথায়, এখানে ইয়া করতেছে, পূজা করতেছে, ধ্যানে বসছে যুদ্ধ করার আগে। তো বিভীষণ রামের সাথে যোগাযোগ করে এই রাজ্যের মধ্যে কি আছে, লঙ্কা রাজ্যের মধ্যে গোপন কি আছে, কোথায় গেলে এই রাবণকে মারতে পারবে, কোথায় গেলে সীতাকে ইয়া করতে পারবে, এই সিক্রেট যে বিষয়গুলো আছে এগুলো রাম আর লক্ষণকে বলছে কে, বিভীষণ। বলছে তো বলছে একদম বিভীষণ লক্ষণকে নিয়ে আসছে কোথায়, নিকুম্বিলা যজ্ঞাগারে। কারণ বিভীষণ তো জানে মেঘনাদ হচ্ছে একজন বীর ও একজন যোদ্ধা। ও যদি এই নিকুম্বিলা যজ্ঞাগারের যজ্ঞ শেষ করতে পারে, মানে এই যদি পূজা বা এটা ওদের ধর্মীয় যেটা বলি, ওই ধ্যানটা যদি সে শেষ করতে পারে তাহলে কি করবে, এদের সবাইকে মোটামুটি চ্যাং ব্যাং মানে ফেলবে। তো এই জন্য এই যজ্ঞ শেষ হওয়ার আগেই বিভীষণ এখানে নিয়ে আসছে কাকে, লক্ষণকে নিয়ে আসছে। তো লক্ষণকে নিয়ে আসছে। তারপরে এখানে মেঘনাদ তখন কি করতেছিল, যজ্ঞ করতেছিল। মেঘনাদ তখন ওই ধ্যানের মধ্যে ছিল। ধ্যান থেকে উঠে হঠাৎ করে দেখতেছে এই তোমার লক্ষণকে দেখতেছে তরবারি হাতে। কিরে লক্ষণ, শালা তুই এখানে, তুই তো থাকার কথা তোর রাজ্যে, তুই এখানে কেমন আসলি? ও মানে অবাক হয়ে গেছে, লক্ষণ কীভাবে এখানে আসছে, কোথায়, নিকুম্বিলা যজ্ঞাগারে। তারপর লক্ষণ মোটামুটি ওকে মারতে যাওয়ার জন্য প্রস্তুত। নিকুম্বিলা যজ্ঞাগার যেহেতু একটা পবিত্র স্থান, সেখানে মেঘনাদ কোনো অস্ত্র নিয়ে যায় নাই, তার কাছে কোনো অস্ত্র ছিল না, সে ধ্যানের মধ্যে ছিল, প্রার্থনার মধ্যে ছিল। এমন টাইমে লক্ষণ তরবারি নিয়ে যখন আক্রমণ করতে যাচ্ছে, সে এক পাকে দেখলো কাকে, তার চাচা বিভীষণকে। এখান থেকে স্টার্ট হচ্ছে। চাচাকে দেখে সে কী হয়ে গেছে, এটা আশা করি দেখা যাচ্ছে, এখন দেখা যাবে আশা করি। চাচাকে দেখে সে অবাক হয়ে গেছে। তারপর বলতেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম মানে হচ্ছে যে শত্রুকে দমন করে অরিন্দম। এখানে অরিন্দম মানে বোঝানো হয়েছে কাকে, মেঘনাদকে। মানে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম খুব কষ্টের সাথে বলতেছে, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। মানে আমি জানি না লক্ষণ কীভাবে পশিল মানে প্রবেশ করলো রক্ষপুরে, এই রাক্ষসদের মানে এই লঙ্কা রাজ্যের এই নিকুম্বিলা যজ্ঞাগারে। লক্ষণ কীভাবে আসছে আমি তো জানি না। হাই তাত মানে হচ্ছে বাবা। তো এইখানে চাচাকে বাবা হিসেবে ইয়া করা, তাত মানে বুঝাইছে হচ্ছে বিভীষণকে। হাই তাত, উচিত কি তব এই কাজ, হাই চাচা এটা এই কাজটা কি উচিত হয়েছে। নিকোষা সতী তোমার জননী, ওই তখন বলছিলাম না নিকোষা মানে হচ্ছে রাবণের মা, যার নাম হচ্ছে কৈকেশী। আবার কৈকই হচ্ছে দশরথের স্ত্রী। নিকোষার আরেকটা নাম আছে হচ্ছে কৈকেশী মানে নিকোষা সতী তোমার জননী। নিকোষা হচ্ছে মহিষী নারী ছিল, নিকোষা সতী মানে একজন মহিষী তোমার জননী, তুমি এই কাজটা করছো, ঠিক করছো। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, মানে সহোদর মানে হচ্ছে ভাই মানে কে, রাবণ, মানে বিভীষণের ভাই রাবণ না। তা রাবণ হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, মানে রক্ষকুলের একজন রাজা শ্রেষ্ঠ। তোমার ভাই হচ্ছে রক্ষশ্রেষ্ঠ। শুলি সম্বনিব কুম্ভকর্ণ, শুলি সম্বনিব কুম্ভকর্ণ হচ্ছে শুলপানি মহাদেবের মতো আর কি, শুলি সম্বনিব কুম্ভকর্ণ। তোমার ভাই কুম্ভকর্ণ হচ্ছে মহাদেবের মতো। ভাতৃপুত্র বাসববিজয়ী, ভাতৃপুত্র মানে মেঘনাদ নিজে। তোমার ভাইয়ের ছেলে হচ্ছে বাসব বিজয়ী। বাসব মানে একটা ইন্দ্রদের একটা ইয়া, ওইটাকে পর্যন্ত সে বিজয় করছে। মানে তোমার মা এত সৎ মহিষী নারী, তোমার ভাই হচ্ছে রাক্ষসকুলের শ্রেষ্ঠ, তোমার শুলিসম্বনী কুম্ভকর্ণ, তোমার ভাই হচ্ছে মহাদেবের মতো একজন মানুষ। আবার তোমার ভাইফুত হচ্ছে কি বাসব বিজয়ী। আবার তুমি নিজ গৃহপথ তা দেখাও তস্করে, তোমার নিজ ঘরের পথ দেখাচ্ছ। তস্করে মানে হচ্ছে চোরকে, তুমি চোরকে নিজের ঘরের পথ দেখাচ্ছ। চণ্ডালে বসাওয়ানি রাজার আলায়ে, মানে চণ্ডালে মানে নিচু মানের মানুষকে, মানে নিচু জাতের একটা মানুষকে তুমি রাজার সিংহাসনে এনে বসাইছো। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন, তুমি পিতৃতুল্য, তুমি যাই হোক, তুমি যেহেতু গুরুজন, তুমি পিতৃতুল্য। দাঁড়াও ক্লিয়ার ফোকাসটা ফিক্সড করে দিই। গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি বাবার সমান, তোমাকে তবু কিছু বলবো না। ছাড়ো দ্বার, মানে দরজা ছাড়ো, রাস্তা ছাড়ো। যাবো অস্ত্রাগারে যাব, পাঠাইব রামানুজ মানে রামের অনুজ মানে কে, লক্ষণকে পাঠাবো সমন ভবনে মানে হচ্ছে শ্মশানে। মানে রামানুজকে আজকে আমি দেখে নিব, একবারে শ্মশানে পাঠাই দিব। লঙ্কার কলঙ্ক আজি ভুঞ্জিব হবে। লঙ্কার কলঙ্ক মানে লঙ্কার মধ্যে যে কলঙ্ক আসছে, লক্ষণ এই যে কলঙ্কগুলো লঙ্কার মধ্যে আসছে, এই কলঙ্কগুলোকে কি করবে, ভুঞ্জিব মানে হচ্ছে ডেস্ট্রয় করব, ধ্বংস করব, আহবে যুদ্ধের মাধ্যমে। উত্তরিলা বিভীষণ উত্তর দিছে, মানে চাচাই উত্তর দিছে কি, বৃথা এ সাধনা ধীমান মানে হচ্ছে মেধাবী।
বৃথা এই সাধনা, এই বুদ্ধিমান ছেলে তোমার এই সাধনা কি বৃথা, পারবা না। রাঘব দাস আমি, মানে রাঘব মানে হচ্ছে রাম, রামের দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, কেমনে আমি তার বিপক্ষে কাজ করবো, রক্ষিত অনুরোধ, তোমার অনুরোধ রক্ষা করতে আমি কেমনে তার বিরুদ্ধে কাজ করবো, আমি তো তার দাস। উত্তরিলা কাতরে রাবণী, উত্তরিলা কাতরে মানে খুব কষ্টের সাথে বেদনার সাথে উত্তর দিচ্ছে রাবণী। রাবণী মানে হচ্ছে রাবণের ছেলে, রাবণের ছেলেকে মেঘনাদ, মানে মেঘনাদ খুব কষ্ট করে উত্তর দিচ্ছে, হে পিতৃব্য মানে হে পিতা সমতুল্য ব্যক্তি, তব বাক্য ইচ্ছে মরিবে, আমার তো মরে যেতে ইচ্ছে করে। রাঘবের দাস তুমি, তুমি কি রাঘবের দাস, কেমনে মুখে আনিলে কথা, তুমি এই কথা কেমনে মুখে আনছো, আমার তো মরে যেতে ইচ্ছে করতেছে। তাঁত মানে হচ্ছে, তাঁত শব্দের অর্থ বাবা, কিন্তু এখানে চাচাকে বোঝানো হয়েছে। কহতা দাসের মানে এই দাসকে, মানে আমাকে বুঝাও তুমি এই কথা কেমনে মুখে আনছো। স্থাপিলা বিধুরে বিধুরে স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলে। স্থাপিলা মানে স্থাপন করছে বিধুরে মানে চাঁদকে, বিধি স্থানুর ললাটে, স্থাপিলা স্থানুর ললাটে, হ্যাঁ মানে চাঁদকে সৃষ্টিকর্তা আকাশের মধ্যে কি করছে, স্থাপন করছে। পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি, শশী মানে হচ্ছে পড়ি কি ভূতলে শশী, ভূতলে মানে হচ্ছে ভূমিতে, শশী শশী মানে চাঁদ, মানে এই চাঁদ কি ভূমিতে গড়াগড়ি খায়, মানে যেই চাঁদকে সৃষ্টিকর্তা আকাশের মধ্যে স্থাপন করছে সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। হে রক্ষরতি ভুলিলে কেমন কে তুমি জনম তব কোন মহাগলে, তুমি কেমনে ভুলে গেছো তুমি কোন মহাগলে জন্মগ্রহণ করছো, মানে এখানে বুঝাইছে তুমি একজন ছোট লোককে এনে কোথায় রাজার সিংহাসনে নিয়ে আসছো, রাজার সিংহাসনে কি যার তার জায়গা হয়, এটাই বুঝাইছে। কে বা সে অধম রাম, এ রাম এটা কে, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কননে, মানে পদ্ম, স্বচ্ছ সরোবর মানে স্বচ্ছ দিঘিতে, সরোবর মানে দিঘি, স্বচ্ছ সরোবরে করে খেলি রাজহংস, খেলি মানে হচ্ছে খেলাধুলা করে, রাজহংস পঙ্কজ কননে মানে পদ্মবনের স্বচ্ছ দিঘিতে রাজহংস খেলা করে। যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবালের দাম, মানে যাই কি সে কি কখনো যায়, পঙ্কিল মানে কাদামাটি শৈবালের সাথে সে কি কখনো খেলা, মানে যেই পদ্মবনের স্বচ্ছ দিঘিতে যেই রাজহংসটা খেলা করে সেটা কি কাদামাটি শৈবালের এখানে গিয়ে কি খেলা করে, করে না। মৃগন্ধ কেশরী, মৃগন্ধ কেশরী মানে ক্যাশযুক্ত সিংহ, এটা মৃগন্ধ কেশরী, মৃগন্ধ কেশরী কবে, হে বীর কেশরী সম্বাসে শৃগালে মিতে, শৃগালে মানে হচ্ছে শিয়াল, মৃগন্ধ কেশরী সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু পাবে। অজ্ঞ দাস আমি তো অজ্ঞ, আমি কিছুই জানি না, বিজ্ঞত তুমি, তুমি অনেক বিজ্ঞ, তুমি অনেক কিছু জানো, অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে অজানা কোনো কিছুই নাই। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, ক্ষুদ্রমতি নর সুর মানে ছোট মনের মানুষ হচ্ছে লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে, যোধে কি সে সম্বোধে সংগ্রামে, নাহলে অস্ত্রহীন যোদ্ধা, মানে এখানে মেঘনাদ কিন্তু অস্ত্র ছাড়া। লক্ষণকে ছোট লোক বলতেছে কেন, কারণ লক্ষণ অস্ত্র নিয়ে মারতে আসছে কাকে, মেঘনাদকে। মেঘনাদ বলতেছে সে যদি ছোট লোক না হয় সে কি আমার মতো একজন অস্ত্রহীন যোদ্ধার সাথে যুদ্ধ করতে আসে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা, মহারথী মানে হচ্ছে চাচাকে বলতেছে হে বীর আপনি তো একজন বীর, বলেন এটা কি বীরদের একটা নিয়ম হইতে পারে। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসবে, এই কথা লঙ্কাপুরের শিশুরা পর্যন্ত শুনলে এই কথাটা হাসবে। ছাড়ো পথ মানে পথ ছাড়ো, আসিব ফিরিয়া এখনই, এখন ফিরে আসবো, দেখিব আজ আজকে দেখবো কোন দেব বলে, মানে কার শক্তিতে কার শেল্টারে, বিমুখে মোরে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, সৌমিত্রী কুমতি মানে হচ্ছে খারাপ ছেলে, সৌমিত্রী মানে হচ্ছে, সৌমিত্রী মানে হচ্ছে এর বলছিলাম না দশরথের তিনটা স্ত্রী, একটা হচ্ছে সৌমিত্রী, সৌমিত্রীর ছেলে হচ্ছে লক্ষণ, মানে দেখছে এখানে ভাষাটাকে সাহিত্যটাকে তারা কিভাবে ব্যবহার করছে, মানে খুবই উচ্চ শব্দ উচ্চ মানের শব্দ ব্যবহার করছে, মানে বলছে সৌমিত্রী কুমিতি মানে সৌমিত্রীর খারাপ ছেলে কিসের শক্তিতে আমার সাথে যুদ্ধ করে আমি আজকে দেখবো। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, মানে আমি রক্ষকুলের শ্রেষ্ঠ পরাক্রম দাসের অনেক কিছু করছি, কি দেখে আমি কেন এগুলা এটারে ওরে দেখে আমি ভয় পাবো। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল দম্বি, প্রগলবে মানে হচ্ছে মানে নির্ভীক চিত্তে, পশিল প্রবেশ করলো দম্বি মানে অহংকারী। নিকুম্বিলা যজ্ঞাগারে মানে এই পবিত্র স্থানে প্রবেশ করেছে অহংকারী, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাঁত পদার্পণ করে বনবাসী, মানে আমার জন্মস্থানে বনবাসী, বলছিলাম না বনবাসী, বনের মধ্যে ওদেরকে নির্বাসন করছিল। বনবাসী একটা কোত্থেকে আসছে, মানে সে খুব ইয়া করে বলতেছে, অবাক হয়ে বলতেছে আর কি, মানে বনবাসী কীভাবে সে কোথায় আসছে, রাজদরবারে আসছে। হে বিধাতা নন্দন কাননে, নন্দন কানন মানে হচ্ছে কি স্বর্গীয় উদ্যান, এটা আমাদের চিটাগাঙে যেহেতু নন্দন কানন আছে এটা তুমি নোট করতে পারো। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য মানে হচ্ছে স্বর্গীয় উদ্যানে
খারাপ দৈত্য ঘুরতেছে। প্রফুল্ল কমলে কীটবাস, মানে হচ্ছে ফুলের বাগানে ফুলের কলিতে কীটবাস, মানে কীট পতঙ্গ বোঝাচ্ছে। কহ তার সইবে কেমন, কীভাবে আমি সহ্য করবো, হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তবে, আমি ভাইয়ের ছেলে হিসেবে আমি কীভাবে সহ্য করবো, তুমি কীভাবে হে রক্ষমণি সহিছে কেমনে, তুমি তো রক্ষমণি, রাক্ষস কুলের রক্ষমণি, তুমি কীভাবে এটা সহ্য করতেছ। মহামন্ত্র বলে যথা নরশির ফণি, মলিবদন লাজে উত্তরিল আরতি। মহামন্ত্র বলে মানে মহামন্ত্রের মতো সাপ যেভাবে মানে মাথা নত করে ফেলে, সাপের ফণি মানে হচ্ছে সাপের মাথাকে বোঝাইছে মণি, সাপের ফণি যেভাবে মাথা নত করে ফেলে সেভাবে মাথা নত করে ফেলছে বিভীষণ। এবং মলিন বদল লাজে মানে খুব মানে লজ্জার সাথে উত্তরিলা রতি, মানে রথ যে পরিচালনা করে রাবণ অনুজ, মানে রাবণের ছোট ভাইকে বিভীষণ মানে খুব মাথা নত করে মলিন বদন লাজে, মানে খুব লজ্জার সাথে বলতেছে লক্ষ্মী রাবণ আত্মজে, মানে লক্ষ্মী লক্ষ্য করে রাবণ আত্মজে, মানে রাবণের ছেলেকে লক্ষ্য করে বলতেছে নহি দোষে আমি বৎস, হে বৎস আমি আমার কোনো দোষ নেই, বৃতা ভৎস মোরে, মানে উদয় তুমি আমাকে তিরস্কার করতেছো, আমাকে গালি দিচ্ছ, নিজ ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, নিজ কর্ম দোষে, মানে নিজের দোষে হাই মজাইলা এই কনক লঙ্কা রাজা মানে তুমি নিজের দোষে এই লঙ্কা রাজ্যে কি করলা, আগুন লাগাইলা, মহিলা আপনি বিরত সতত পাপে দেবকুল, এই বে পাপ পূর্ণ লঙ্কাপুরে, মানে বিরত সতত পাপে দেবকুল, দেবতারা সবসময় কি থাকে, বিরত থাকে, কি থেকে বিরত থাকে, সতত পাপ থেকে বিরত থাকে। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, এখন কিন্তু লঙ্কাপুরী মানে লঙ্কা রাজ্য কি হয়ে গেছে, পুরো পাপে পূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবেছে লঙ্কায় কালোর সলিলে, প্রলয়ে যেমতি বসুধা মানে পৃথিবী ঝড় তুফানের সময় যেভাবে কি করে বিধ্বংসী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তেমনি লঙ্কা রাজ্য কি হয়ে গেছে, পাপের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতে আমি, মানে রাঘবের মানে হচ্ছে রামের আশ্রয়ে রক্ষার্থে আশ্রয়, মানে আমি আশ্রয় নিচ্ছি রামের, মানে এ বলতে যাচ্ছে লঙ্কা যেখানে যাবে যাক, আমি কি নিচ্ছি, রাঘবের আশ্রয় নিচ্ছি। পরদোষে কে চাহে মজিতে, আরেকজনের দোষে আমি কেন কি করব, আমি কেন শাস্তি ভোগ করব। রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে হচ্ছে মানে ক্ষোভে ফেসে উঠছে বাসব ত্রাস, ওই বাসব ত্রাস মানে হচ্ছে মেঘনাদ। গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কবি, গম্ভীরে যেমতি নিশীতে মানে গভীর রাতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘের বজ্রপাত, মানে মানে গভীর নিশিরাতে বজ্রপাত যেভাবে কেঁপে ওঠে সেভাবে কেঁপে উঠছে কে, বাসবত্রাস মানে মেঘনাথ কেঁপে উঠে বলতেছে কহিলে বীরেন্দ্র বলি, ধর্মপতগামী হে রাক্ষসারানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহদাসে শুনি, মানে তুমি তো ঠিক আছে, তুমি এতই ধর্মপতগামী, এতই তুমি সাধু সন্ন্যাসী হয়ে গেছো, তাহলে বলো তো আমাকে পৃথিবীর কোন ধর্মের মাধ্যমে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, তুমি নিজের ভাই, নিজের আত্মীয়, নিজের সম্পর্ক, নিজের জাতি সব কিছু তুমি কোন ধর্মের মতে তুমি এভাবে বলাঞ্জলি দিছো। তা বলছে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা, মানে শাস্ত্র বলতেছে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন মানে গুণবান যদি পরের জন হয়, মানে আর গুণহীন স্বজন মানে হচ্ছে স্বজন যদি গুণহীন হয়, পরজন যদি গুণওয়ালা হয়, ওই গুণওয়ালাই কি শ্রেয়, নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিতে, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, হে পিতৃব্য মানে হে পিতৃ সমতুল্য চাচা তুমি কেন বর্বরতা শিখবে না। গতি যার নিঃসহ নিঃসে দুর্নীতি, যে নিচু লোকের সাথে চলাফেরা করে সে কী করে, তার মন মানসিকতা নিচু হবে, সেটাই স্বাভাবিক, এটা বেশিরভাগ ভাব সম্প্রসারণে আসে। গতি যার নিঃসহ নিঃসে দুর্নীতি, এখানে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ শেষ। তার মানে মূল ঘটনা হচ্ছে রামকে এখানে কি করতে পাঠাইছে, নির্বাসনে পাঠাইছে, রামের সাথে স্ত্রী সীতা আসছে, লক্ষণও আসছে, এখানে শূর্পণখা এখানে এসে রামকে পছন্দ হয়েছে, রামকে প্রস্তাব দিছে, রামের ভাই লক্ষণ শূর্পণখার নাক কান কাটি দিছে, এই জন্য শূর্পণখা এসে এখানে বিচার দিছে। তারপর রাবণ গিয়ে সীতাকে তুলে নিয়ে আসছে, তারপর এরা সীতাকে খুঁজতে লঙ্কায় আসছে, লঙ্কায় এসে হনুমান লঙ্কার রাজ্যে আগুন ধরা দিছে।
তারপর হচ্ছে বিভীষণ রামের সাথে হাত করার পর ক্লিয়ার দেখা যাচ্ছে, বিভীষণ রামের সাথে যোগ দেওয়ার পর বিভীষণ রাম এবং লক্ষ্মণকে লঙ্কা রাজ্য সম্পর্কে সব কিছু বলে দেওয়ার পর নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ ছিল, মেঘনাদের ওখানে লক্ষ্মণকে নিয়ে আসছে অস্ত্রসহ মেঘনাদকে মারার জন্য। সেখান থেকেই হচ্ছে মানে এই যে এই নিকুম্বিলা যজ্ঞাগারে একটা ঘটনা ঘটছে, মানে এগুলো কিন্তু সব আগের ঘটনা, এগুলো কিন্তু এখানে নাই, এটা হচ্ছে শেষ অংশ। এই শেষ অংশের মধ্যে নিকুম্বিলা যজ্ঞাগারে যে ঘটনাটা ঘটছে 2-4 মিনিট বা 5 মিনিট 10 মিনিট, চাচার সাথে ভাতিজার কথোপকথন, এবং লক্ষণ সামনে ছিল, লক্ষণ কি করছে, মেঘনাদ কীভাবে চাচাকে বোঝাচ্ছিল, চাচা কীভাবে উত্তর দিচ্ছিল, এই কথোপকথনটাই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, বুঝছো? এখান থেকে শুরু। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এখানের ঘটনা সবগুলো আগে ঘটে আসছে কোথায়? নিকুম্বিলা যজ্ঞাগারে। এই যজ্ঞাগারে 5-10 মিনিট যে ঘটনা ঘটছে, এই ঘটনাটাই হচ্ছে কবিতায় আসছে। মানে শুরুটাই হচ্ছে কীভাবে, মানে লক্ষণ মেঘনাদ এখানে আত্মমগ্ন ছিল, সে দেখতেছিল, হঠাৎ করে লক্ষণ থেকে দাসুরি নিউজ চলে আসছে, লক্ষণের সাথে মানে ফাইট হবে এরকম একটা মুহূর্তে সে দেখছে কোথায় তার চাচা দাঁড়ায় আছে একদিকে, তার চাচাকে দেখে সে বলতেছে, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, মানে খুব কষ্টের সাথে এতক্ষণ পর অরিন্দম বলতেছে, মেঘনাদ বলতেছে, জানিনু কেমনে আসি লক্ষণ বসিল রক্ষপুরে, আমি জানি না লক্ষণ মানে এ কীভাবে এখানে আসছে, হাই তা উচিত কি তবে এই কাজ নিকষা সতী তোমার জন্য। তারপরে এই যে আবেগ আপ্লুত আলোচনা এবং কথোপকথন, এই কথোপকথনগুলোই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো এখানে অনেক ধরনের চরিত্র আছে, রাবণেরও কিছু দোষ আছে, তারপর তোমার হচ্ছে বিভীষণেরও কিছু দোষ আছে, এদিকে এদেরও মোটামুটি টুকটাক কিছু না কিছু সমস্যা আছে। তবে এইভাবে এগুলো হচ্ছে বেসিকটা জাস্ট বোঝার জন্য, কিন্তু বইয়ে লেখার সময় লিখতে হবে, মানে পরীক্ষার খাতায় লেখার সময় লিখতে হবে বিভীষণ হচ্ছে কী করছে, নিজের জ্ঞাতি ভ্রাতৃত্ব এবং জাতির সাথে বেমানি করছে, আর মেঘনাদ কী করছে, দেশপ্রেমের পরিচয় দিছে। এটাই হচ্ছে মূল ঘটনা। মেঘনাদ তার বাপের জন্য, তার জাতির জন্য সে যুদ্ধ করছে, আর বিভীষণ হচ্ছে বেমানি করছে। আর এখানে লক্ষণ হচ্ছে মানে নিরস্ত্র, মানে এখানে মূল যেগুলো ভাব সম্প্রসারণ আসবে সেটা হচ্ছে এখানে শেষের লাইনটাই আসবে, গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি, মানে যে ছোটো লোকের সাথে, এখানে ছোটো লোকের সাথে যার চলাফেরা সে সবসময় কী করবে, তার চিন্তা ভাবনা সব কিছু এরকমই হবে, ছোট হবে, এগুলোই হচ্ছে মূল বিষয়। তারপর হচ্ছে এখানে বিভীষণকে মেঘনাদকে দেশপ্রেমিক হিসেবে দেখায়। তারপর বিভীষণের এই হচ্ছে মূল ঘটনা, স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজার আপন পরিচিতি, এই হচ্ছে বিষয়। এখন তুমি আগে পাঠ পরিচিতি পড়বা, এটা হচ্ছে স্যারের টেকনিক, স্যার যেটা আগে বলতো আমাদেরকে, আগে পাঠ পরিচিতি পড়বা, তারপর হচ্ছে লেখক পরিচিতি, তারপর হচ্ছে শব্দার্থ, এই 3টা পড়ার পর তারপর কবিতাটা পড়বা। কবিতাটা পড়ে যদি না বুঝো, এখানে আর কিছুই করার নাই, এটা না বুঝোর কিছুই থাকবে না। এরপর তুমি উদ্দীপকের ক খ গ ঘ কয়েকটা দেখবা, মানে ওরা ব্যাখ্যাটা কীভাবে করছে এটা দেখলে তুমি ইজিলি বুঝতে পারবা, এবং ওভাবেই তুমি কী করবা। আর পাঠ পরিচিতি আছে না, পাঠ পরিচিতি থেকে সবসময় একটা লেখার এখান থেকে 3-4 লাইন এটা মুখস্থই রাখবা, কারণ এখানে এই যে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা। এই জিনিসটাকে এই লেখাগুলো থেকে 3-4 লাইন অ্যাড করলে গ ঘ ইজিলি অনেক ভালোভাবে লেখা যাবে। এই হচ্ছে আজকের টপিক, বিভীষণের প্রতি মেঘনাদ। যদি এই ভিডিও থেকে না বোঝো তাহলে তো ব্রেনে অবশ্যই সমস্যা থাকবে, সেজন্য তোমাদেরকে কী করতে হবে, ডাক্তার দেখাতে হবে। এখন এটা দেখার পরে তুমি নিজে যখন একবার কবিতা পড়ার পরে তুমি শব্দার্থগুলো যদি নোট করো, শব্দার্থগুলো যদি ভালোভাবে পড়ো, তাহলে এটা না বোঝার আর কিছুই নাই। এরপরে কয়েকটা সৃজনশীল দেখবা, গ এবং ঘ, মানে গ ঘতে কোন প্রশ্নটা করছে পুরো কবিতা থেকে, এবং প্রশ্নটার উত্তর সৃজনশীলগুলোতে ওরা কীভাবে দিছে, কীভাবে লিখছে, কারণ লেখাগুলো তো সাজায় লিখতে হবে। পুরো ঘটনাটা তো তুমি এখানে দশরথ, কৌশল্যা, এই সমিত্র এগুলো তোমার কবিতাতে নাই, সেহেতু তুমি এগুলো আনতে পারবে কোনটা, এতক্ষণে অরিন্দম কহিলা থেকে যত নিচু ওই এদ্দুর পর্যন্ত, এদ্দুরের মধ্যে তোমার যে বিষয়গুলো ওরা খুব সাজা লিখছে, এগুলো যখন তুমি 1-2বার ফলো করবা, তুমি সৃজনশীল খুব ভালোভাবে লিখতে পারবা। এটাই হচ্ছে আজকের টপিক, ঠিক আছে? আশা করি মনোযোগ দিয়ে দেখলে তুমি এটা বুঝতে পারবা।